স্কুল থেকে দেওয়া হয়। স্কুল শাখায় বাংলা ও ইংরেজি ভাষণে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। খেলাধুলার মান উন্নয়নে রয়েছে ক্যামব্রিয়ান স্পোর্টস একাডেমির নিবিড় অনুশীলন, রয়েছে ক্যামব্রিয়ান স্কাউট একাডেমি। ভর্তি সম্পর্কিত তথ্যের জন্য গুলশান, বাড়িধারা, মিরপুর, উত্তরা, লালমাটিয়া, যাত্রাবাড়ি, সেমন্তি টাওয়ার, দক্ষিণ কেরানীগঞ্জে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। আপনার সন্তানকে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের লক্ষ্যে ক্যামব্রিয়ানে অধ্যয়নের সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় পিইসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক দিক নির্দেশনা। সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান, প্রিন্সিপাল, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। সেই সাথে আরও আছেন মোহাম্মদ রকুনউদ্দিন, সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। আপনাদেরকে অভিনন্দন স্টুডিওতে আসার জন্য। আমাদের আসলে এখন আগামী 20 তারিখ থেকে পিইসি পরীক্ষা শুরু হচ্ছে। সেক্ষেত্রে তাদের প্রস্তুতিমূলক বিষয়ে অভিভাবকদের জন্য আপনাদের পরামর্শ কি? এখানে প্রস্তুতিমূলক বিষয় আমি যদি বলি, পিইসি প্রাথমিক সমাপনী পরীক্ষা, যেটা আমরা বলি প্রাইমারি এডুকেশন কমপ্লিশন, পিইসি। এখানে ছোট শিশু এদের উপরে এই মুহূর্তে প্রেশার দিয়ে কোনো আসলে লাভ হবে না। এদেরকে একটু গাইড করে এরা যাতে সুস্থ থাকে, শীতের দিন এখন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এদেরকে গাইড করে টাইম টু টাইম যাতে তারা একটু বসে পড়ে এবং পড়ার সাথে যদি একটু লেখে তাহলে আরো একটু ভালো হয়। আসলে মূল প্রস্তুতি তো হয়ে গেছে, স্কুল থেকে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রথম পাবলিক পরীক্ষায় কিন্তু ওরা অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি অনেক বেশি প্রয়োজন। সেটা অভিভাবক এবং শিক্ষক সবারই সহযোগিতায় সম্ভব। তো এক্ষেত্রে যখন ওরা উত্তরপত্র হাতে নেবে এবং প্রশ্ন অনুযায়ী, সেক্ষেত্রে কি কি বিষয়গুলো সতর্কতার সাথে ওরা দেখবে? এটা প্রথমে উত্তরপত্র হাতে নিয়ে তারা পুরো উত্তরপত্র ইনস্ট্রাকশন গুলা পড়বে, উপরে কি ইনস্ট্রাকশন আছে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে। আর প্রথমে তো খাতা পাবে, খাতায় উত্তরপত্র যেটা, এটা নিয়ে তারা এর সৌন্দর্য বৃদ্ধি, যে মার্জিন করা যেটা এবং তাদের যে কোড নাম্বার লেখা বা নাম লেখা, সেটা কমপ্লিট করবে। পিসির জন্য কোনো ওয়েমান নাই, ডাইরেক্ট নাম লিখবে। এখানে ওই একটু বলা দরকার, ওই যে স্যার যেটা বলছেন, যেখানে যেহেতু ওএমআর আলাদা নেই, সেক্ষেত্রে তাদেরকে প্রথমেই করা উচিত হলো, যে ক্ষেত্রে 50টা অবজেক্টিভ আছে, 1 থেকে 50 পর্যন্ত লিখে ফেলানো, তো টাইমটা কমে গেল আর কি। আর তারপরে আনসারগুলো ঝটপট লেখা, কারণ এই 50 নম্বরের উপর তাদের A+টা অনেকটা ডিফারেন্ট করে আর কি, সেদিকটা খেয়াল রাখা দরকার। মার্জিন দেওয়ার বিষয়টা তো মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। যে তিনি খাতা দেখবেন তিনি এই সৌন্দর্য বিষয়টা দেখবেন, কারণ বাস ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছে না পরীক্ষার্থীকে, বাট তার হাতের কাজটা দেখতেছে এবং এটা খাতা। তো প্রথমে একটা ইমপ্রেশন সৃষ্টির জন্য যিনি পরীক্ষক খাতা দেখবেন, মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নম্বর প্রদানের জন্য তো আলাদা অংশ থাকে, যেখানে এটা তাকে শিখতে হবে সারা জীবনের জন্য। একটা কাগজে লেখার সময় যে মার্জিন দিতে হবে, এটা তাকে শিখতে হবে এবং পালন করতে হবে। প্রশ্ন নাম্বার লেখার ক্ষেত্রে মনে হয় কিছু সতর্কতার বিষয় আছে, যেটা আসলে ছোট বাচ্চাগুলো অনেক সময় অভ্যাসের কারণে ভুল করে ফেলে না। যারা যেহেতু জীবনের প্রথম কোনো পাবলিক এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেটা তাদের ভিতর থেকে অনেকটাই ভীতি কাজ করে। সেটার জন্য তাদেরকে আগে শিখিয়ে দেওয়া উচিত, প্রশ্ন নম্বর লিখতে তারা অনেক সময় ভুলেও যায়। আর প্রশ্ন নম্বরটা স্পষ্ট করে লেখা উচিত, যে 1-এর ক নম্বর প্রশ্নের উত্তর। এখানে কোনো শর্টকাট করা উচিত না, যাতে করে এক্সামিনার সহজে বুঝতে পারে, বাচ্চাদের প্রশ্নে যেভাবে দেয়া আছে ঠিক সেই একইভাবেই একইভাবেই লেখা। ডট ব্যবহার করলে ডট, দাড়ি ব্যবহার করলে দাড়ি, যেভাবে আছে সেভাবে ব্যবহার করে লেখা উচিত। এটা আমি একটু যোগ করি, সেটা হচ্ছে ইংরেজিতে হলে আনসার টু কোশ্চেন নাম্বার এত দিয়ে আন্ডারলাইন করলে ভালো হয়। এবং এটা যদি একটু ডিফারেন্ট কালারে করে, ডিফারেন্ট কালার মানে কালো দিয়ে সে লিখছে আর ব্লু বা নীল দিয়ে সেটা যদি লেখে, তাহলে স্পষ্ট হয় এবং কোনো কোশ্চেন আনমার্ক থাকার চান্স থাকে না। এই জন্য এটা একটু ডিফারেন্ট কালার করলে ভালো হয়। সেক্ষেত্রে সমাপন যে উত্তরটা শেষ হয়ে গেল, সমাপ্তি সূচক চিহ্ন দিলে ভালো হয়, তাহলে টিচার বুঝতে পারে যে এই প্রশ্নের উত্তর শেষ, মার্কিং এখানে, নেক্সট কোশ্চেন উত্তর শুরু হচ্ছে। পরবর্তী যে প্রশ্ন শুরু করবে, সেক্ষেত্রে খাতায় কোন অংশ থেকে শুরু করবে? যে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে 3 ইঞ্চি যদি বাকি থাকে তাহলে না
নেক্সট পেজে চলে যাবে তারা। অর্থাৎ 2/3 বেশি যদি থাকে তাহলে নেক্সট পেজ নেক্সট পেজে সংশ্লিষ্ট চিহ্ন দিয়ে নেক্সট পেজে চলে যাবে। সেক্ষেত্রে কি লেখার কিছু প্রয়োজন আছে না, যে কোনো কিছু চলমান বা পিটিও এটা লেখার কোনো প্রয়োজন নেই আসলে। লিখলে কোনো যদি সমস্যা হবে অনেক না? খাতা অনেকে পুরো পেজটা খালি থাকে তাহলে কেটে দিলেই হয়, তাহলে টিচার বুঝবে পরে আরো কিছু। আর লিখলেও চলে, না লিখলে এমন কোনো গুরুত্বপূর্ণ ম্যান্ডেটরি বিষয় না। নয়, বাধ্যতামূলক। অনেক সময় তো অনেক শিক্ষার্থী আছে নিজের মন থেকে অনেক ধরনের কালি ব্যবহার করতে পছন্দ করে, এতে খাতাটা দেখতে ভালোও লাগে। এখানে কি কোনো আলাদা করে দিক না, নির্দেশনা দেওয়া আমি আছে যে প্রিয় শিক্ষার্থীদের আমি এটা মানে উপদেশ দিব কোনো অবস্থাতে অন্য কোনো কালি ব্যবহার না করতে, শুধুমাত্র আনসার টু কোশ্চেন নাম্বার বা অমুক এত 1 নং প্রশ্নের উত্তর এইটুকু লিখে আন্ডারলাইন, এইটুকু শুধু ডিফারেন্ট কালার ব্লু ব্যবহার করলো, লেখাটা কালো বা ভাইস ভার্সা করতে পারে। আদার কালার কোনো মতে ব্যবহার করা উচিত না, সবুজ, লাল, নীল এগুলা বা হলুদ ব্যবহার না করে, এগুলা যদি প্রশ্নের কোনো গ্রাফ থাকে বা কোনো ছবি থাকে সেখানে ব্যবহার লাগে সেটাই শুধু ব্যবহার করা, আদারওয়াইজ অন্য কালার ব্যবহার করা ঠিক হবে না। সেটাই বিভিন্ন রঙের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খাতাটা নষ্ট হয়ে যাচ্ছে বা সাইন পেনের জন্য খাতাটা ভিজে যাচ্ছে, সেই জন্য সেটা না করা বাঞ্ছনীয়। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হাতের লেখা নিয়ে তো পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে বাচ্চাদের। দেখা যায় একভাবে ওরা লিখছে, যখন খাতায় লিখতে যাচ্ছে পরীক্ষার হলে তখন অনেক বিষয় তারা সতর্ক থাকতে পারে না। সেক্ষেত্রে কোন বিষয়গুলো সেক্ষেত্রে আপনার ওই যে একটা কথা আছে যে পরীক্ষার হলে বসে তারা হাতের লেখা চেঞ্জ করতে পারবে না, কিন্তু হাতের লেখাটা যাতে স্পষ্ট হয়, লেখাগুলো যাতে অক্ষরগুলো স্পষ্ট পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যার হাতের লেখা যেমনই হোক না কেন সেটা যদি স্পষ্ট লেখা হয় তাহলে এক্সামিনার ওটা পড়ে বুঝতে পারবেন এবং আনসার দিতে পারবেন সঠিক করে, নাম মার্কিং করতে পারবেন। কিন্তু তারা নিজেরা ওখানে হাতের লেখা ভালো করার চেষ্টা করতে যে অনেক সময় টাইম ওয়েস্টিং করে ফেলে, সেটা না করে এবং যা যে এখানে অবস্থান আছে ওগুলো স্পষ্ট করে লেখাটাই এখানে গুরুত্বপূর্ণ। স্যার এখানে তো মনে হয় আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্নপত্র পাওয়ার পর তার মানসিক প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, কোন ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে সে লেখাটা শুরু করবে। কারণ অনেক সময় দেখা যায় যে শুরু করলো ক দিয়ে, সেই প্রশ্নের ক না লিখে অনেক সময় অন্য প্রশ্নে চলে গেল, অন্য প্রশ্নের গ দিয়ে দিল, সেটা কিভাবে দেখা আমি হবে? শিক্ষার্থীদের বলবো বা পরীক্ষার্থী যারা খুদে পরীক্ষার্থী, যে কোনো প্রশ্নপত্রটা পাওয়ার পরে যদি 2.5 ঘন্টা পরীক্ষা হয় কমপক্ষে 10 থেকে 15 মিনিট প্রশ্নটা পড়ে নিবে, পড়ে বুঝে নিবে কোন কোন কোশ্চেনগুলো তারা উত্তর দিবে, সেগুলো দরকার ছোট একটা দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিবে, তাহলে তার মাথার থেকে বাকি কোশ্চেনগুলো আউট হয়ে যায়। এইগুলোর কনসেন্ট্রেট করে এর ভিতরে সবচেয়ে ভালো যে কোশ্চেনটা উত্তর দিতে পারবে সেই প্রশ্নটা প্রথমে উত্তর দিবে, তারপর আস্তে আস্তে সে উত্তর দিয়ে যাবে। ধারাবাহিকতার ভিতরে হচ্ছে যে সে কোশ্চেন 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাবে এমন কোনো কথা নাই, সে প্রথমে 5 নাম্বার কোশ্চেন উত্তর দিতে পারে। বাট 5 নাম্বারে যদি ক খ থাকে তাহলে অবশ্যই ক খ গ যা আছে পরপর শেষ করে দিয়ে যেতে হবে, নট যে 5 নাম্বারের ক দিল আবার কয়েকটা কোশ্চেনের পরে যে খ বা গ, এটা যেন কোনো ধারাবাহিকতা, এটাই বলে ধারাবাহিকতা ঠিক হবে। সেটাই, ধারাবাহিকতাটা অবশ্যই রাখতে হবে। এবং যিনি খাতা দেখবেন পরীক্ষক, তারও কিন্তু একটা অনুভূতি কাজ করে এখানে, যে ধারাবাহিকতাটার ক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকভাবে নম্বরটা দিতেও সুবিধা, খাতাটা দেখতেও সুবিধা সেভাবেই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন ওরা আমাদের একটা ফোন আসছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। কথা হলো যে আপনারা তো দেখতেছি টিভিতে বলতেছেন যে বাচ্চারা মার্কিং করবে, তারপরে আপনার লাল কালি বা অন্য কালার ডিফারেন্ট কালার ব্যবহার করবে, এটা তো সময় অপচয়, তখন তো সময় আমাদের বাড়ছে হেন। স্যার আসলে বিষয়টা বলেছেন, তারপরেও আমি আবার বলবো যে দর্শক প্রশ্ন করেছেন, সময় তো একটু সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে মার্কস একটু বেশি পেতে হলে একটু তো সময় যাবে, এবং এটা খুব একটা সময় বেশি যাবে না, এটা একটা কৌশল। এবং পরীক্ষার যিনি এক্সামিনার খাতা দেখবেন উনি এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, এটা একটা স্টাইল এবং এটারও প্রয়োজন আছে। এটা অনুশীলন করতে করতে কিন্তু একটা সময় শিক্ষার্থী অভ্যস্ত হয়ে যায়। আর মার্জিন দেওয়ার টাইমটা তো সে খাতাটা তো আগেই পাচ্ছে, এটা তো পরীক্ষার সময়ের অংশ না, কাজেই সে তো মার্জিন আগেই দিয়ে দিতে পারে।
আমরা আলোচনা করছিলাম যে পরীক্ষার্থীরা যে কেন্দ্রে বসে যখন কেন্দ্রে বসবে তখন তার কিছু বিষয়কে যে কেন্দ্রে আছে এবং যেখানে সে পরীক্ষা দিচ্ছে সেখানে তার কিছু বিষয় সতর্কতার সাথে দেখা উচিত। যদিও সে প্রথমবার তো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে, সেক্ষেত্রে কোন বিষয়গুলো সে খেয়াল করবে? কেন্দ্রের একটা ডিসিপ্লিন থাকে বা শৃঙ্খলা, অবশ্যই সেই শৃঙ্খলা ভঙ্গ করবে না। তার সিটে বসবে, কোনো কাগজ, লুজ নির্ধারিত কাগজ বা কোনো সময়ের কিছু আগে যদি থেকেই থাকে সেগুলা, তারপর কেন্দ্রে আসার সময় তার কাছে কোনো যে এখন মোবাইল ডিভাইস যেগুলা বা আদার ইলেকট্রনিক আইটেম কোনো অবস্থাতে সেগুলো আনবে না। বই খাতা কোনো কিছুই তার আনা দরকার, কলম আর তার প্রয়োজনীয় যে স্কেল বক্স বা ক্যালকুলেটর যদি অঙ্কের জন্য লাগে, এছাড়া আর বাকি অন্য কোনো আইটেম সে আনবে না। এবং কেন্দ্রে এসে কোনো অবস্থাতে অন্য শিক্ষাকে হেল্প করার মানসিকতা কেন্দ্রের ভিতরে যেন না থাকে, এটা আমি বলবো। তা ইভেন তার সহপাঠী, তার অনেক ক্লোজ ফ্রেন্ড, বাট পরীক্ষার সময় পরীক্ষা, হ্যাঁ, ওরা এটার জন্য আসলে বলা ছোট হয় না মানুষ যে অনেক সময় এরকম অভ্যস্ত হয়ে যায়, ও চাইলো দিয়ে দিল বা সেটা হ্যাঁ বলছি। এটা না, কোনোভাবেই করা বাচ্চাদের যাবে মধ্যে না। এরকম টেন্ডেন্সি দেখা যায় যে বন্ধুদের সাথে শেয়ারিং করা, তো শেয়ারিং করতে যে অনেক সময় তারা নিজেই ক্ষতি করে ফেলে। তাই বেশি শেয়ারিং এখানে করা ঠিক হবে না আর কি। এবং সময়ে ব্যবস্থাপনা, যেটা পরীক্ষার হলে সময়ে ব্যবস্থাপনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে যদি একটু সহজ করে এটা বাচ্চাদের জন্য বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাচ্চাটা প্রশ্নটা পাওয়ার পরেই সে দাগ দিবে কোন কোন কোশ্চেনগুলো উত্তর দিবে এবং সে কতক্ষণে উত্তর দিতে পারবে। তো প্রথমে তো বললাম 10 থেকে 15 মিনিট তার পড়তে প্ল্যানিং করতে যাবে, আর শেষে সে রিভিশনের জন্য আবার 10 মিনিট, মিনিমাম 10 মিনিট রিভিশনের জন্য রাখবে। মাঝখানে সে হিসাব করবে কোন প্রশ্নে কতটুকু উত্তর দিবে। একটা কোশ্চেনে মার্ক 5, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অনেক পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই, উত্তর এক্সাক্ট যথাযথ দিবে এবং যত সংক্ষিপ্ত উত্তর হয় তত ভালো। একটা ভালো প্রশ্ন দেওয়ার চেয়ে সম্পূর্ণ উত্তর দেওয়া অবশ্যই 100% উত্তর দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে কিন্তু মোট নাম্বারটা বের হয়ে আসবে। একটা উত্তরে ভালো নাম্বার পাওয়ার চাইতে প্রত্যেকটা প্রশ্নে যদি ভালো নাম্বার পায়। ওই যে এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে সেটা ইংলিশকে পিএসসির জন্য যে ইংলিশটা সেট করা আছে সিলেবাসের জন্য, এটা কিন্তু বেশ লং একটা সিলেবাস, অনেকগুলো 13টা কোশ্চেন আনসার দিতে হয়। 13টা কোশ্চেন আনসার দিতে তাদেরকে সময়টাকে সঠিকভাবে ডিভাইডেড করতে হবে আর কি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্ন টাচ করতে পারে সেদিকে তাদেরকে একটা ভালো প্র্যাকটিস থাকতে হবে আগে। গার্ডিয়ানের উদ্দেশ্যে এটা আমার বলা যে আপনারা ওই বাচ্চাদেরকে ভালো করে 13টা কোশ্চেন যাতে 2.5 ঘন্টায় দিতে পারে এরকম প্র্যাকটিস করে রাখতে হবে তাদেরকে। এটা অনেক ক্ষেত্রে আসলে মনে হয় স্কুল থেকেও বিভিন্ন পরীক্ষা নিয়ে নিয়ে ওদের একটা ভালো অনুশীলন করানো হয় যে সময় অনুযায়ী, যেটা হচ্ছে যে মানে আবারও বলছি কথাটা যে মানসিক প্রস্তুতি বিষয়টা, ক্লাসরুমে থেকে একইভাবে পরীক্ষা দেওয়াটা আর কেন্দ্রে যে পরীক্ষা দেওয়াটার মধ্যে একটা পরিবর্তন ওদের মধ্যে আসতেই পারে। সেক্ষেত্রে মোটিভেশনটা খুবই দরকার। তো অনেক সময় দেখা যায় যে ওরা পরীক্ষার হলে গেল, তারপর পরে চাইলো যে একটু বের হবে বা একটু ওয়াশরুমে যাবে, সেইটার তো সুযোগ নেই। সেই বিষয়ে ওদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দেন যে 2 ঘন্টার আগে সে খাতা জমা দিতে পারবে না, বা যে বিষয়গুলো আছে। স্যারের কাছে প্রশ্ন যে সেটা হচ্ছে যে তারা পরীক্ষার হলে ঢোকার পরে সাধারণত প্রথম 2 ঘন্টা তাদেরকে বাইরে যেতে দেওয়া হয় না, মানে খাতা জমা দিয়ে চলে যাবে, আগে লেখা হয়ে গেছে এটা দেওয়া হয় না। আর ওয়াশরুমে যাওয়ার ব্যাপারেও একটা, বা বাইরে যাওয়া, সাধারণত ওয়াশরুমে যাওয়ার জন্যই তারা যায়। তো সেটাও যতটা পারে যাতে পরীক্ষা শুরু হওয়ার আগেই যেন এগুলা শেষ করে আসে, সো দ্যাট কিন্তু ওয়াশরুমে যাওয়া না ইমার্জেন্সি লাগে। কিছু হলে সম্ভবত সেটা 1 ঘন্টা, টিচাররা অত্যন্ত 1 ঘন্টা পরে সংবেদনশীল এবং তারা সমস্যা দিলে টিচাররা এটা বিশেষ বিবেচনায় এবং শেষের 1 ঘন্টাও খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ে সম্ভবত হল থেকে বের হওয়ার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দেয়া আছে। অভিভাবকদের জন্য শেষ মুহূর্তে এসে আর কি কি বিষয়গুলো, আমাদের আরেকটা ফোন আসছে, আমরা একটু ফোনটা নিয়ে নেই। হ্যালো প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সেলিনা আক্তার বলছি কাপুর থেকে। জি বলুন, প্রশ্ন বলুন আপা। জি, আমার ছেলে এবার পিএসসি পরীক্ষার্থী। জি বলুন। এবার শুনলাম যে অঙ্ক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। জি জি, আমি এই জন্য একটু কনফিউশনে আছি যে আসলে কি ব্যবহার করা যাবে কিনা। স্যার, এই বিষয়ে একটু অভিভাবককে আপনি যদি বিষয়টা জানেন। ক্যালকুলেটর এই বিষয়ে আমার আসলে দিক নির্দেশনা এখনো এসে পৌঁছায়নি। ক্যালকুলেটর এখন পর্যন্ত যে দিক নির্দেশনা, তাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
যদি কোনো পরিবর্তন হয় তাহলে সম্ভবত স্কুল থেকে সেটা জানিয়ে দেওয়া হবে। যেটা বলছিলাম যে অভিভাবকদের জন্য আপনার পরামর্শ। অভিভাবকদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই মুহূর্তে ছোট মানুষ পিএসসি পরীক্ষা অল্প বয়স, খেলতে চাইবে, বেড়াতে চাইবে, এর মাঝেই তাদেরকে যেন প্রতিদিন রুটিন করে পড়তে বসানো হয় এবং একটু দেখা হয় ওরা ঠিকমতো পড়ছে কিনা। আর লেখার অভ্যাস, ওরা অনেক কিছু জানে কিন্তু লিখতে সমস্যা হয়, পরীক্ষা যেহেতু লিখিত, কাজেই তাদের লেখার অভ্যাস করবে। আর ওভারঅল আমি অভিভাবকের মাদেরকে বলবো সুস্থ রাখার জন্য, এবং সুস্থ রাখাটাই শিক্ষা উপকরণগুলো আগে থেকে গুছিয়ে রাখা অবশ্যই এবং একটা নির্দিষ্ট ব্যাগে করে নিয়ে যাওয়া, এবং সেটা স্যার আমি বলছি যে যে সকল পরীক্ষার জন্য পিএসসি জেএসসি সবার জন্যই, যেটা যে আমরা পরীক্ষার উপর খুব বেশি গুরুত্ব দিয়ে বাচ্চাদের পরীক্ষাটা নষ্ট করে ফেলি আর কি। মনে রাখতে হবে যে এই যে তারা অনেক কিছু শিখেছে, হ্যাঁ, সে শেখাটা কিন্তু এই 2-2.5 ঘন্টা রিটেন পরীক্ষায় তাদের পুরোটা প্রকাশ পাওয়া সম্ভব না। সুতরাং পরীক্ষাটাকে বেশি গুরুত্ব না দিয়ে জানার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর বাচ্চাদেরকে পরীক্ষা ভীতি থেকে বের করার জন্য তাদের এটাই বলা উচিত যে পরীক্ষা যাই হোক না কেন তাদের জ্ঞানের মাত্রাটা আরো বাড়ানো দরকার। এটাই হচ্ছে মূল এবং ব্যাপারটা। এখন তো যে পরীক্ষা পদ্ধতি বা পুরো শিক্ষা পদ্ধতিতে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে বৃত্তিতেও তো একটা পরিবর্তন আসছে। যেমন আগে আলাদা করে বৃত্তি দিতে হতো, এখন তো এটার ফলাফলের ভিত্তিতেই কিন্তু দেয়া হচ্ছে। এই পদ্ধতিটা কিভাবে হচ্ছে? ওদের মূল যেই ফলাফল সেটা কি কোনো গ্রেডিংটা আলাদা করে কি ওদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সেই অনুযায়ী তারা নির্বাচিত হচ্ছে বা না? বা ওটা ওদের মূল যে পরীক্ষা হচ্ছে না সেটার নাম্বারের ভিত্তিতে করা হয় আর কি। নাম্বার তো আপনার ওই সর্বোচ্চ নাম্বারগুলো তো কর্তৃপক্ষের কাছে থাকে, তারা জেনে থাকেন, এবং সেখান থেকে সর্বোচ্চ নাম্বার ক্ষেত্রে 2 ধরনের ভিত্তি আসছে, জেনারেল গ্রেড আছে, জেনারেল গ্রেড আছে, এবং 2 ধরনের ভিত্তি সেখান থেকে সিলেক্ট করা হয় আর কি। সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে এটা করা হয়, এটা কর্তৃপক্ষের কাছে এটা যে পিএসসির মূল রেজাল্টের ভিত্তিতে এটা বের করে ফেলা হবে। সেক্ষেত্রে আসলে পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সে যা শিখে এসছে সেটা কিন্তু এখানে তাকে প্রয়োগ করতেই হচ্ছে। ছোট মানুষদের যদিও বিষয়টা, কিন্তু যেহেতু খাতার উপস্থাপন এবং প্রশ্ন পড়ার ক্ষেত্রে তাদের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সাধারণত কেমন ধরনের ভুলগুলো ওরা করতে পারে বলে স্যার যেটা ব্যাপারে ওদেরকে একটু সতর্ক করা দরকার? ওরা ভুল রোল নাম্বার লিখতে ভুল করে, এটা অনুরোধ করবো যারা পরীক্ষা পরিদর্শন থাকেন ওনারা যেন বিষয়টা দেখেন যে অনেক সময় রোল নাম্বার ভুল করে, অনেক সময় সাবজেক্টের নাম ভুল করে, অনেক সময় যে প্রবেশপত্র পাচ্ছে এখানে সাবজেক্টটা দেখা যায় ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্ম বা মুসলিম ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এই জায়গাটাতে প্রবেশপত্রেও ভুল থাকে। এই বিষয়গুলো টিচারকে একটু যদি ফলো করে, প্যারেন্টসও যদি দেখে যে আমার ছেলের সবগুলো ঠিক আছে কিনা প্রবেশপত্র থেকে শুরু করে, এবং খাতাতেও যদি বিষয়টা লেখা হয়েছে কিনা, নাম এবং রোল নাম্বার যেটা দেওয়া আছে সেটা ঠিক মতো লেখা হয়েছে না, এই বিষয়টা দেখতে হবে। আর প্রশ্নের নাম্বারে লেখার সময় ওরা ভুল করে, বিশেষ 9 আর 1 বাংলায় একই রকম দেখা যায় প্রায়, এটা লেখার সময় একটু স্পষ্ট করে যদি লেখে, আর যদি ভুল হয় তাহলে কেটে পাশে বা উপরে একটু স্পষ্ট করে না করে এক দাগে কেটে উপরে বা সাইডে লিখে দিলে হয়। মানে প্রয়োজনে তারা ভুল যদি বুঝতে পারে কেটে পরিষ্কার করে আরেকবার লিখে দিবে, যা লিখেছে সেটাকে ঘষাঘষি বা ওভাররাইটিং করার বোঝা যাবে, বাট কাট নতুন লেখা থাকবে। স্যারের যদি কিছু বিষয় এইভাবে ওদের এই ভুল বিষয়ে কিছু বলার থাকে যে ভুল যাতে না করে সেই বিষয়ে। ভুল তো হতেই পারে, ভুল করবে, সতর্ক থাকতে হবে। এই জন্য যে ওই ভুলটা যে জন্য করে, আমি আগে করছি, ভুলটা সাধারণত টেনশন থেকে করে আর কি, ওর ভয় পেয়ে যায় যে কি লিখছি কি লিখছি না। আত্মবিশ্বাস বাড়াতে হবে, এবং ভুল হলে স্যার যেটা বলেছেন যে এটা একটানে কেটে দেবে, ওটা ঘষা মজা করে পরের পৃষ্ঠাটা নষ্ট না করে একটানে কেটে দিয়ে পরে ওটাকে আবার স্পষ্ট করে লিখবে আর কি। এবং প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট করে লিখবে, যেমন 1 নম্বর 1-এর ক নম্বর প্রশ্নের উত্তর স্পষ্ট করে লিখবে, এবং এই প্রশ্নের উত্তরগুলো লেখার ক্ষেত্রে যেন সতর্ক থাকে যে এটার জন্য কোনো অবস্থাতে মিস না হয়, ঠিক আছে? এটা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই আরেকটু যোগ করব ম্যাডাম, সেটা হচ্ছে যে তারা
সময় পড়ে, দেখা যায় শেষে সময় ব্যবস্থাপনাটা পরীক্ষার হলে। তাড়াহুড়ো করে লিখতে হয় বা কোশ্চেন উত্তর এইটা যেন কোনো মতে না হয়। সময় টাইম টু টাইম প্ল্যানের পরেও রিভিউ করতে হবে, 1 ঘন্টা পরে দেখতে হবে যে আমি যে কয়টা লিখতে চেয়েছিলাম সে কয়টা লেখা হয়েছে রিভিশনটা কিনা। খুবই গুরুত্বপূর্ণ। এভাবে দেখে তারা অবশ্যই অল কোশ্চেন আনসার করবেই, যেভাবেই হোক তাকে করতেই হবে। আর শেষে রিভিশন দিলে ওই লেখাগুলা নাম্বার লেখা ভুল হতে পারে বা অনেক গ্রামাটিক্যাল বিষয়গুলা, অঙ্কের কোনো ফিগার ভুল হতে পারে, এই কারেকশনগুলো অবশ্যই রিভিশনে কারেকশন করতে হবে। রিভিশন আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে একটি ভালো ফলাফল করার সুযোগ করে দেওয়ার। আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে এবং আমাদের জন্য সুন্দর সুসংবাদ নিয়ে আসবে। সবার মঙ্গল কামনায় শেষ করছি। ধন্যবাদ। কিন্তু একটা পারফেক্ট ভালো খারাপ আমি সেটা ক্যাম্প